অভ্যন্তরীণ ব্যাপার তারা বলতে পারে। আমি যতটুকু বলতে পারি, এই দলটা এদের নিজেদের স্বার্থের জন্য চলে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার শান্তিপুরে বিজেপির ছন্দপতন, দলবিরোধী কাজের জন্য বহিষ্কার 2 নম্বর মণ্ডল সভাপতি। গোষ্ঠীদ্বন্দ্ব উল্লেখ করে গণতন্ত্রের অভাব জানিয়ে বহিষ্কৃত পঞ্চায়েত সদস্য জানালেন, শোকজ লেটারে 7 দিনের কথা লেখা থাকলেও চিঠি হাতে পাওয়ার 3 দিনের মধ্যেই বহিষ্কার উত্তর জানানোর সময় পাওয়া গেল না। দেখুন, ওদের ব্যক্তিগত বিষয় নিয়ে তো আমাদের কিছু বলার নেই। উনি একজন জয়ী মেম্বার, পঞ্চায়েতে জিতেছেন, এবং লোকসভাতেও ওই সিটটাতে, ওই পার্টিকুলার ওই বুথটাতে আমরা হেরে আছি। এখন সেটা উনি বলতে পারবেন, উনি দলের সাথে ছিলেন, দল কেন তাকে বহিষ্কার করেছে। আমাদের এই বিষয় নিয়ে কিছু বলার নেই। গোষ্ঠী কোন্দল কি থাকতে পারে বিষয়? বিজেপি নিয়ে ভাববার মতো সময় আমাদের কিছু নেই। বিজেপিতে তো গোষ্ঠীকন্দল বরাবরই ছিল। আপনি কি বলতে পারবেন বিজেপিতে কোন দিন গোষ্ঠীকন্দল ছিল না? আপনি তো নিজে জানেন যে প্রকাশ্যে কত কথাই তো ভারতীয় জনতা পার্টি বলেছে একজন এক একজনের বিরুদ্ধে। গোষ্ঠীকন্দল তো আছে, বোঝাই যাচ্ছে। এবং আমার মনে হয় বিজেপি নিয়ে আমাদের কোনো আলোচনা না করাটাই। আজকে 6 মাস আগে ও দলের মণ্ডল 2 সভাপতি হয়েছিল। হওয়ার পরে আচমকা ভোটের আগে কেন ওকে দল থেকে বহিষ্কার করলো সেটা তার আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে কেন্দ্র সরকার, ওরা নির্বাচনের আগে আমাদের পশ্চিমবাংলায় যে মামাটি মানুষের সরকার আছে, এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য প্রচুর টাকা কিন্তু খরচ করছে। এই টাকা খরচ করে পশ্চিমবাংলায় যাতে তারা ক্ষমতায় আসতে পারে, সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে। গত দিনও দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্রিগেডে সভা করেছেন। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এই টাকা ভাগাভাগি নিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হয়ে ওদের মধ্যে কিন্তু আজকে ওকে বহিষ্কার করেছে। কারণ 6 মাস আগে যে যাকে দলে আস্থা রেখে তাকে মণ্ডল 2 সভাপতি করলো, ভোটের আগে কেন তাকে সরিয়ে দিল? উনি একজনের নাম বলছেন যারা তারাও বিজেপি, সেই বিজেপির সঙ্গে ওনাদের এবং নেতৃত্বকে জানাতে গিয়ে সমস্যার কথা। আমি এটা আপনার মুখ থেকে শুনছি যে যারা এদের যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে দ্বন্দ্ব, সেটা নয়। ও বিজেপির, ওর মনের কথা বিজেপিকে বলতে গেছিল, ও কথা শোনেনি। দোষটা দিচ্ছে জেলার বিজেপির নেতৃত্বের উপর, আমি যেটুকু শুনলাম। এবং শুনবে না তো, যে এই দলে মুখ খুলবে তাকে দল থেকে সরিয়ে দেবে, নাম বিজেপি সরকার। এরা শুধু টাকা চেনে, মানুষকে ভুল বোঝায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পশ্চিমবাংলার মানুষ আছে, ছিল এবং এখানে তো জয়ী বিজেপি সমিতির মেম্বার থেকে আরম্ভ করে পাশাপাশি 2টো বিজেপির মেম্বার, তো সেক্ষেত্রে তৃণমূল অনেকটাই দুর্বল। বিজেপির মেম্বার, তার সঙ্গে এখানে যে পঞ্চায়েত সমিতির যে মেম্বার, সেও এখান থেকে জয়ী বিজেপি। কি মনে করছেন আগামী দিনে ফলাফল আপনাদের ভালো হবে? মানুষকে একটা হিন্দুত্বর ট্যাবলেট খাইয়েছিল, সে এখানে 100% হিন্দু, কিন্তু হিন্দু এখানে আর কোনো কাজ করবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন এবং এসআইয়ের প্রায় আমাদের এই গ্রাম থেকে 550 লোকের নাম বাদ গেছে। এরপর বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিজেপির মেম্বার একই সাথে অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি। শোনা গেল সেটা হচ্ছে দল থেকে নাকি আপনাকে বহিষ্কৃত করা হয়েছে এবং এই পদ থেকে অপসারণ করা হয়েছে। কি কারণে, সেটা কবে হলো, কি কারণ? এটা গেল মাসে 22 তারিখে একটা আমাদের সাধারণ বৈঠক থাকে বন্ধুসভা হলে, এবং ওই বৈঠকে একটা সাংগঠনিক যে আলোচনা, সেটা সারা পড়ে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওখানে আমাদের একটা শান্তিপুর একটা কমিটি, সেটা নির্বাচন কমিটি বা রথযাত্রার যে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম, নির্বাচন বলতে 2026-এর নির্বাচন কমিটি বা রথযাত্রা, এরকমের একটা প্রোগ্রামের কমিটি করা হচ্ছিল। এবার সেই কমিটি নিয়ে ওখানে হচ্ছে যে মানে যে নামগুলো উঠে আসছিল, আসতেই পারে, কিন্তু বিষয় হচ্ছে যে অন্য যে একটা নাম আসছিল, সেটা হচ্ছে গিয়ে বিপ্লব পরামানিক। তা সেটা হচ্ছে গিয়ে আমার ওই নামটা একটু আপত্তিকর ছিল। কারণ মানে এই দায়িত্বটা কি দায়িত্ব দেওয়া হচ্ছিল? এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিটির বা দেখা যাচ্ছে যে রথযাত্রার যে কমিটি, সেটা কোন জায়গায় কিভাবে কে কাজ করবে আর কি, সেই বিষয় নিয়ে। তা ওখানে আমার বাদী ছিলাম আমি এটার জন্যই যে দল কাউকে দিতেই পারে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে দলের কর্মী বহুত আছে, তারা যারা কাজ করছে সেই কাজের সূত্রে তারা উঠে আসুক।
এবং কেন আমি বিপ্লব পরামানিকের নামটা নিয়ে আমার আপত্তিকর, কারণ আমি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে এই বিপ্লব পরামানিক দিয়ে বা আরও তার সঙ্গী সাথে দিয়ে তারা একটা আপত্তিকর জায়গায় ছিল, মণ্ডল সভাপতি না অখুশি ছিল। কিন্তু আমি বিপ্লব পরামানিকের বাড়ি 2-3বার গিয়েছি, তারপরেও যে দাদা আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু সে শুধু বলে হ্যাঁ করব, কিন্তু কোনো প্রোগ্রামে আসে না। কিন্তু আমার মণ্ডলে যত প্রোগ্রাম হয়েছে আমি আমার তরফ থেকে আমি নিজে গিয়েও বলেছি। কত নম্বর মণ্ডল এটা? এটা শান্তিপুর মণ্ডল 2। আমি নিজে গিয়েও বলেছি এবং দেখা যাচ্ছে যে আদাত ওনাকে ফোনও করছে, আমার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখতো। এবং এই সব বিষয়গুলো আমি আমার জেলা সভাপতি অপর্ণাদি তাকেও বলেছি, আবার আমাদের যে হচ্ছে এই সংসদ জগন্নাথ সরকার স্যারকেও বলেছি। এবং তারা শুধু বলে দেখছি দেখব এই করে করে দীর্ঘ 6 মাস ধরে হয়ে আসছে। এবার এইটা যে 22 তারিখে যে সমস্যাটা ছিল সেখানে এইটা নিয়ে আমি একটু বাদী হওয়ার পরে এবার আমার বক্তব্য ছিল যে এই বিপ্লব পরামানিক কোনো কাজ করছে না, নিজে সে না করতে পারে, দল তার পছন্দ কোনো ব্যক্তি নাও হতে পারে, কিন্তু কারণটা হচ্ছে এটাই যে অন্য যে কর্মীরা আসবে তাদেরকেও ও বারণ করে রাখতো। এইখানটা হচ্ছে এই বিষয়টা আমি বলি, ক্ষতি হচ্ছিল মণ্ডলের বা দলের ক্ষতি হচ্ছিল। তা সেইখানে আমার বক্তব্য ছিল যে এই বিপ্লব পরামানিক কি করে এসে আবার এই নির্বাচন কমিটি বা অন্য কমিটিতে এসে জায়গা পায়, এটাই হচ্ছে আমার আপত্তিকর ছিল। তো তাই নিয়ে কি উচ্ছৃঙ্খল কিছু করেছেন? সেখানে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, তারপরে সেখানে আমাদের শান্তিপুর বিধানসভার দেখা যাচ্ছে অমিত মালব্য বা অন্যান্য সমস্ত নেতৃত্ব। 22 তারিখ অমিত মালব্য ছিল না, ওটা হচ্ছে যে 22 তারিখে ছিল আমাদের বিধানসভার যারা ছিল সিনিয়র কার্যকর্তারা যারা ছিল, শীর্ষ নেতৃত্ব বলতে কারা ছিল সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সোমনাথ কর ছিল, আমাদের জেলা সহসভাপতি আমাদের অমিত বৈরাগী ছিল, তিনিও জেলা কমিটির একজন ব্যক্তি। তারপরে তার দেখা যাচ্ছে যে আমাদের নিরঞ্জন দা ছিল, এরকমের আরো অনেকে ছিল, মানে শান্তিপুরেরই যারা জেলার দায়িত্বে আছে যারা আছে তারা সিনিয়র জুনিয়র দিয়ে মিলাইয়ে ছিল। এইবার তাদের সেখানে বক্তব্য এটাই থাকে যে এই কমিটিটা, আমার বক্তব্য ছিল এটাই যে বিধানসভার যারা জুনিয়র বা সিনিয়র কার্যকর্তা আছে এরা বসে এই কমিটিটা তৈরি হোক, তাহলে ভালো হবে, সাংগঠনিক দিক দিয়ে ভালো হবে। কিন্তু সেটা জেলা স্তরের থেকে, আমি দাদার নামটা আমি জানি না, কিন্তু এসেছিল কি স্বপন দানা কি যাই হোক একটা, তা তিনি থাকা পরে তখন তিনি বললো যে ঠিক আছে একটা আলোচনার মাধ্যমে এই লিস্ট করা হবে। তাহলে আবার সেক্ষেত্রে উচ্ছৃঙ্খলা থেকে এমন গেছিল যে চেয়ার ভাঙচুর বা কোনো? সেদিন 22 তারিখে কোনো চেয়ার ভাঙচুর ছিল না। এটা 24 তারিখে যে বৈঠক আবার হয়েছিল সেটা অমিত মালব্য ছিল, আমাদের সংসদ জগন্নাথ সরকার ছিল এবং আমাদের জেলা সভাপতি অপর্ণানন্দী ছিল, সেখানে আরও আমাদের সিনিয়র কার্যকর্তা ছিল। কিন্তু থাকা পরে সেদিনকে আমাদের যে সাংগঠনিক বিষয় যে আলোচনা হচ্ছিল সেই আলোচনা নিয়েই হচ্ছে গিয়ে আলোচনা সেরে নিয়ে এবং দেখা যাচ্ছে যে ওই লিস্টটাই আবার ওখানে ফ্ল্যাশ করলে তখন আমি আপত্তিকর হই যে এই লিস্টটায় 22 তারিখে যে দুদিন আগে যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামে বলল যে একটা অশান্তি হচ্ছিল ছোটোখাটো, যে সেখানে যে বলা হলো যে পরবর্তীতে এই লিস্টটা আবার করা হবে ঠিক করে, অথচ সেই 24 তারিখে আবার যে বৈঠক সেই বৈঠকেই তখন আর কি বলেছিল যে নিজে অমিত মালব্য নিজেই মুখ দিয়ে বলেছিল যে এখানে যার থাকার ইচ্ছা হয় সে থাকবে, দলের মানতে হবে এবং কেউ যদি না মানে তাহলে ঘর থেকে তাকে বের করে দেওয়া হবে, উনি নিজে মুখে বলেছিল। এবং তখন আমি উত্তেজনা হয়ে যে এইটাই বিষয় যে আমরা গ্রামে নেমে বুথে নেমে আমরা কর্মীদের সাধারণ ভোটারকে আমরা হাতে পায়ে ধরে আমরা দলে আনার চেষ্টা করি, আমরা কখনো বলতে পারি না যে দল থেকে তোমাকে বের করে দেবো এই করে দেবো, কিন্তু ওই কথাটাই একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় এবং আমি উত্তেজনা হয়ে আমি একটা চেয়ার ভেঙেছি, যেটা সত্য কথা আর কি, চেয়ার ভাঙা পরে তারপরে তো দেখা যাচ্ছে আমাদের 10 তারিখে যে বৈঠক প্রোগ্রাম ছিল রথযাত্রা শেষ হয়েছে এবং পরবর্তীতে 11 তারিখে আমি এই নোটিশটা পাই। এই নোটিশটায় আছে যে আমাকে শোকজ করা হয়েছে এবং এই চিঠিটা আমি যেদিনকে পাবো তার 7 দিনের মধ্যে আমাকে উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার আগে দেখা যাচ্ছে যে এখানে আবার একটা হয়ে আছে যে আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এটা আবার ওটা আমি 11 তারিখে পাই আর এটা আছে 3 দিন পরে আর কি এটা আসে
তাই 3 দিনের মধ্যে আমি কি উত্তর দেবো, কি করব, তার সিদ্ধান্ত করার আগেই দেখা যাচ্ছে যে এটা চলে আসে। তার মানে আমাকে দল থেকে আপনি উত্তর দেওয়ার টাইম পাননি বলছেন? আমি উত্তর দেওয়ার টাইম আমার হয়নি। আচ্ছা, এই হচ্ছে। তো আপনি এখানকার তো মেম্বারও এখানে। হ্যাঁ, আমি এখানকার 240 নম্বর বুথের গবাচ্চরার মেম্বার। তো কি মনে হচ্ছে, মানে এই যে একবার বলছেন যে কিছু মানুষ করেছে বা নাম তো বলেই দিলেন, আবার একবার বলছেন যে মানে যিনি অমিত মালব্য তার কথাতেও আপনি সন্তুষ্ট হননি, নেতৃত্বের কথাতে। কি মনে করছেন, মানে কি কারণে এরকমটা হলো? এটা কারণটা ছিল হচ্ছে যে একই কারণ ছিল যে মানে তাহলে কি দলের মধ্যে গণতন্ত্র নেই? দলের মধ্যে গণতন্ত্র নেই। কারণ সেটা হচ্ছে যে আমি যে সভাপতি, আমার যে করণীয় যে কাজটা, আমি পুরো মণ্ডল স্তরে সে বিষয়গুলো যা কিছু আমার কাছে আসবে আমি মণ্ডল স্তরে আমি সবাইকে সূচনার থেকে ফোন করে আমি তাদের সাংগঠনিক হিসাবে যে আমাদের কর্মসূচি সেগুলো আমি নামিয়ে দিই। কিন্তু দেখা যায় মাঝে আমার কাছে আসার আগে আমার মণ্ডলে সে খবরগুলো আগে চলে আসে। তাহলে আরেকটা গোষ্ঠী প্যারালাল তৈরি হচ্ছে বলে মনে করছেন? আরেকটা গোষ্ঠী মানে একই দলের, বিজেপি দলের দুটো গোষ্ঠী হয়ে যাচ্ছে। তো সেই সব কথাগুলোই বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, সেসব কথাগুলোই বলতে চাইছিলাম, এবং সেই কথাগুলো কেউ আমার গুরুত্ব দিয়ে শুনছিল না বা বুঝতে চাইছিল না। তো সেটার উদ্দেশ্যেই এগুলো করা। তো আপনাদের এখানে তো মানে এই বেলঘরিয়া 2 এ দুজন মেম্বার আপনারা বিজেপি? না, বেলঘরিয়া 2 এ মোট হচ্ছে 19টা মেম্বার। 19টা মেম্বারের মধ্যে 12টা মেম্বার হচ্ছে তৃণমূলের, আর আমরা 7টা মেম্বার আছি বিজেপির, 7টা মেম্বার আছি। ভোট তো তৃণমূলেরই? হ্যাঁ, ভোট তৃণমূলের। তাহলে দুজন মেম্বার আপনার পাশাপাশি? আমরা দুজনে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পাশাপাশি দুটো মেম্বার। আবার এই আমারই বুথে যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তিনিও আমার বুথে, আমার বাড়ি বিজেপির। আচ্ছা, আপনার বাড়িতেই? আমার বাড়িতে না, আমার বুথেই। হ্যাঁ, কি নাম তার? কামনা বিশ্বাস। আর পার্শ্ববর্তী যেটা বিজেপি মেম্বার? ওটা পবিত্র বিশ্বাস। তো এদের কি ওপিনিয়ন, মানে আপনার এই পরিপ্রেক্ষিতে সবসময় সঙ্গী আপনার? হ্যাঁ, এরা আমার সবসময় সঙ্গী, এরা আমার সবসময় আমার পাশে। নির্বাচনের কাজ থেকে শুরু করে যাবি তো যা কাজ এরা দেখাশোনা বা আমার পাশে থাকে। তো তারাও কি মানে এই ব্যাপারটাই দুঃখিত? এবার সেটা দুঃখিত তো অবশ্যই আছে, এবং দেখা যাক পরবর্তীতে দলের তো সিদ্ধান্ত দল তো জানিয়ে দিয়েছে, এবার দেখা যাক। তাহলে এই মুহূর্তে কি আপনি অন্য কোনো দলের কোনো সম্ভাবনা আছে? না, এই মুহূর্তে এখনো অন্য কোনো দলের যাব কি সেরকমের কোনো সিদ্ধান্ত নেই আমার কাছে। এবার সেটা পরবর্তীতে ভাবছি যে কি করব। তাহলে দল তো মানে একদম সিদ্ধান্ত জানিয়েই দিয়েছে বহিষ্কৃত করা? হ্যাঁ, দল যেহেতু আমাকে যে বহিষ্কৃত করেছে তার তো এই তো আছেই আর কি। তো সেক্ষেত্রে মানে দলের কাজকর্ম তো আর এই নেতৃত্ব হিসেবে করতে পারবেন না, একজন সমর্থক হিসেবে কি সেখানে কোনো জায়গায় যেতে পারবেন? যত সময় আমি দলের মেম্বার যেহেতু আছি, আমি সেইভাবে দলের যতদিন আমি মেম্বার থাকবো ততদিন আমি দলের সমর্থনে থাকবো। আর এইখানে তো সামনেই তো 26-এ নির্বাচন। আপনার এই এলাকায় যেখানে বাস করেন সেখানে একই সঙ্গে পঞ্চায়েত সমিতির মেম্বার, পার্শ্ববর্তী আরেক মেম্বার এবং আপনি শক্তিশালী একটা বিজেপির ঘাঁটি হিসাব মতন। সেই ঘাঁটিটা কোথাও ক্ষতিগ্রস্ত হলো না কি মনে হয়? হ্যাঁ, এটা তো শক্তিশালী একটা জায়গা ছিল বিজেপি, কিন্তু সেটা যদি আমি দলে যদি সেটুকু কতটুকু কি থাকবে না সেটা আগামী দিনে বলবে। এখন ভবিষ্যতের কথা তো বলা যায় না, কি হবে কি না হবে, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে। এমনি এই সাসপেনশন লেটার পাওয়ার আগে পর্যন্ত আপনার কি মনে হতো এই যে 26-এর নির্বাচন আপনার এখান থেকে তৃণমূল কি বিজেপি কে লিড দিত? এখানে পঞ্চায়েত ইলেকশন থেকে মোট হচ্ছে 4টে সিট, 4টে সিট পঞ্চায়েত সমিতির ছিল একটা, আর হচ্ছে 3টে মেম্বার। তার মধ্যে তৃণমূলের একটা মেম্বার জিতেছে 11 ভোটে, আর বিজেপির যে দুটো মেম্বার আমরা জিতেছিলাম তার মধ্যে আমি একজন, আর পাশের ব্যাপার পবিত্র বিশ্বাস। আমি জিতেছিলাম ওই 60 ভোটের কাছাকাছি, হয়তো 2-1 ভোট এদিক ওদিক হবে। আর পবিত্র জিতেছিল 350-র উপরে আর কি মেম্বার জিতেছিল। এইবার লোকসভা ইলেকশনে দেখা যাচ্ছে যে সেটা আরো অনেক বেড়ে গেছে। এবার সেটা পরবর্তীতে 26-এর ইলেকশনে সেটা কতদূর কি হবে সেটা ভবিষ্যতে বলতে পারবে। আচ্ছা, না জিতেছিল বলছি না, আমি বলছি কার সম্ভাবনা ছিল আপনার মতে এখানে? তৃণমূল থেকে লিড করতো কি বিজেপি থেকে লিড করতো? এখান থেকে লোকসভার বিষয়টা যদি আমি ধরে আসি, সেটাতে দেখা যাচ্ছে যে বিজেপি লিড করতো। আচ্ছা, সেইটা কোথাও ক্ষতিগ্রস্ত হলো মনে হচ্ছে? সেটা এখনো বলতে পারছি না যে ক্ষতি হলো না কি হলো, সেটা বলতে পারছি না এখন। যদি দেখা যাচ্ছে যে দলে
থেকে যদি কাজকাম করি তাহলে সেটা থাকবে, হয়তো যদি না থাকি সেটা নেতৃত্ব কিছু না জেনেই সিদ্ধান্ত নিল নাকি না। আমি নেতৃত্বের সঙ্গে এই ঘটনা ঘটার পরে আমি জেলা নেতৃত্বের সঙ্গে আমরা বসতে চেয়েছিলাম, সে সুযোগটুকু আমাদের জেলা নেতৃত্ব দেয়নি। তো সেক্ষেত্রে যাদের কথা বলছিলেন আপনি, তাদের কথাটাই মানে তাদের চেষ্টাতে হলো এই সাসপেনশনটা, এবার সেটা তো দল জেলা নেতৃত্ব জানে কি, নাকি এর পিছনে আরো কিছু আর মানুষজন থাকতে পারে? সেটা আমার জানা নেই। আপনার নাম পরিচয়? আমার নাম গৌরঙ্গ বিশ্বাস, আমি শান্তিপুর বিধানসভার মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কত নম্বর মন্ডল? এটা শান্তিপুর 2 নম্বর মন্ডল। আচ্ছা। আর এখন আমি আছি শান্তিপুর বেল 2 এর মেম্বার, 240 নম্বর বুথের মেম্বার। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।